সলিউশন বেশি থাকে না এই জন্য। আচ্ছা চলো আমরা যেখানে পড়তেছিলাম একটা করে দিই। সরি আমাদের তো চলে গেছে। আচ্ছা বাদ দাও। তাহলে ওই যেটা বলতেছিলাম, আমি একটা ম্যাট্রিক্স নিয়েছিলাম কত, 1 2 3 4 5 6, আর বি নিয়েছিলাম হচ্ছে আমার কত, 2 3 4 5 6 এরকম দিলাম মনে করো। ঠিক আছে। এখন এই দুইটা ম্যাট্রিক্স আমি গুণ করতে পারবো কিনা এর দেখো ক্রমসংখ্যা হচ্ছে কি সারি কলাম, 2 2 বাই 3, আর হচ্ছে কত, তিনটে সারি দুইটা কলাম 3 বাই 2। গুণ করা যাবে এর সারি বলছে যে কলাম আর এই সারি সংখ্যা সমান হতে হলে গুণ করা যাবে। নতুন যে ম্যাট্রিক্সটা পাবো 2 বাই 2 পাবো আমি। তো আমি এ কে বি কে গুণ করতে পারবো, ঠিক আছে। তাহলে এর সারির সাথে এর কলাম গুণ হবে, তাহলে আমার এ বি গুণ করলে কি আসবে, এর সারির সাথে এর কলাম, তাহলে 1 ইন্টু 1 ইন্টু 2 প্লাস 2 ইন্টু 4 প্লাস 3 ইন্টু 5 হবে। আর এই সারির সাথে আবার এই কলামে গুণ হবে, একটু স্পেস দিয়ে দিবা, তাহলে 1 ইন্টু 3 হবে, মানে প্রথম সারি প্রথমের সাথে প্রথমটা, 2 এর সাথে 5 হবে, প্লাস কি হবে, এই তিনটার সাথে 3 6 3 6। ঠিক সেম দ্বিতীয়টার সাথে এটার সাথে আবার কি এটার হবে, যেমন 4 ইন্টু 2 প্লাস 5 ইন্টু 4 প্লাস 6 ইন্টু 6, সরি 6 ইন্টু 6 কেন, 6 ইন্টু 5, 6 ইন্টু 5 হবে। আর এখানে আমার এটার সাথে এই যে দ্বিতীয়টা, তাহলে 4 ইন্টু 3 প্লাস 5 ইন্টু 5 প্লাস 6 ইন্টু 6। ঠিক আছে, এই যে এই 4 এর সাথে এইটা, 5 এর সাথে 5, 6 এর সাথে 6, প্রথমের সাথে প্রথমটা, দ্বিতীয়ের সাথে দ্বিতীয়টা, তৃতীয়টার সাথে তৃতীয়টা। এই যে এটা করলাম। আর কি আসলে এটা গুণ করো, 2 8 10 10 আর 15 কত, 25, তার দিয়ে 8 5 4 20, 28, 30, 58, 3 আর 5 কত, সরি 3 আর 2 5 10, 13, 13 আর 18 কত, 31, 12 5 25, 27, 25 আর 12 হচ্ছে 37, আর 36 কত, 73 সম্ভবত। দেখবে এগুলা, তেমন কি এ বি গুণ করে কত আসলে এত আসে। বুঝে গেছে? তাহলে ঠিক আছে, এগুলো বুঝে গেছে কিনা বলো আগে আমাকে, যদি বুঝতে পারো বলো। তো ঠিক আছে, তোমরা কি করবা, এই যে বেসিক যেগুলো আমি পড়াইলাম এগুলো দেখবা, ঠিক আছে। গুণ পর্যন্ত বইয়ে যা যা আছে আমি তোমাদের দিয়ে দিব, ঠিক আছে। মানে তোমার মেইন, তোমার কোন বই পড়ো বলো তো আগে, তোমার যে বই পড়ো ওই বই থেকে করবা, ঠিক আছে। যোগ বিয়োগ গুণ যা আছে সব প্র্যাকটিস করবা। একদিন আমরা নির্ণয় শুরু করবো। এখন এখন করতে গিয়ে তোমার যদি সমস্যা হয় আমার গ্রুপে দিয়ে দিবো, হোয়াটসঅ্যাপে দিয়ে দিবো, ঠিক আছে। তাহলে আসো কেমিস্ট্রিতে দেখো এখন। কেমিস্ট্রি হচ্ছে আমার, কেমিস্ট্রি করতেছিলাম আমরা। আচ্ছা, কেমিস্ট্রি তোমাদের গুণগত রসায়ন কতটুকু পড়ছো বলো তো, একজন মাইক অন করে বলো, মিউটটা অন করে, মানে আনমিউট আনমিউট করে বলো তো। বলো। বলো।
বলো একজন। শুরু থেকে, ঠিক আছে, শুরু থেকে বলো। এখন এখানে না, শুরু থেকে অনেক বেসিক ধারণা আছে বা, ঠিক আছে, শুরু থেকেই পড়ায়। কোনো সমস্যা হলে আমাকে বলবা যে ভাই এটা বুঝতেছি না, ঠিক আছে। তোমরা এই যে চ্যাট অপশন দিতে পারো, অথবা তোমরা আনমিউট করেও বলতে পারো। তো দেখো, গুণগত রসায়ন, কোয়ালিটেটিভ কেমিস্ট্রি, তোমরা পড়ছো, মেইন পড়ে চলে যায়। এখানে তোমার কি পরমাণু নিয়ে কথা আছে প্রথমে। এখন পরমাণু জিনিসটা আসলে আমার কি? ও আচ্ছা, আমি এখানে কেন ওপেন করছি আমাকে তো বলো, কি জানো বা। আচ্ছা ঠিক আছে, আমি পরে করছি। গুণগত রসায়ন, প্রথমে পরমাণুর মডেল ও প্রাথমিক ধারণা। পরমাণু আসলে কি হয়, অনেক ক্ষুদ্র হয়, তাই না? বুঝতে একবার চলে গেলে একটা নিউক্লিয়াস হয়, যেগুলো পড়ছো। বাইরে কি থাকে, কক্ষপথ থাকে। কক্ষপথে কে থাকে? কক্ষপথে থাকে ইলেকট্রন, ইলেকট্রন চার্জ হয় নেগেটিভ। আর যে সেন্টার বা কেন্দ্রে থাকবে কি, কেন্দ্রকে বলা কি নিউক্লিয়াস। নিউক্লিয়াস আমার কে থাকবে? থাকবে প্রোটন প্লাস নিউট্রন। প্রোটনের চার্জে পজিটিভ, আর নিউট্রনের কোনো কি নেই, চার্জ নাই, চার্জ নিরপেক্ষ। তাহলে আলটিমেট কি হলো, নিউক্লিয়াস আসলে কি কি আছে, প্রোটন আছে আর তোমার নিউট্রন আছে না। নিউট্রন তো কোনো চার্জ নাই, আর প্রোটনের তো আমার কি চার্জ পজিটিভ। তাহলে আলটিমেটলি কি আমার নিউক্লিয়াসে কি থাকতেছে, প্রোটনের চার্জটাই থাকতেছে। অর্থাৎ আমার নিউক্লিয়াস কি আসলে ধনাত্মক চার্জের হয়। নিউক্লিয়াস আমার ধনাত্মক, তার বাইরে কি ঘুরতেছে কক্ষপথে, অবশ্য তার কি অনবরত ইলেকট্রন ঘুরতে আছে, তাই না? ইলেকট্রন ঘুরতে আছে, ইলেকট্রন হয় নেগেটিভ। এই পজিটিভ আর নেগেটিভের মধ্যে একটা কি আছে, আকর্ষণ বল কাজ করে। এই আকর্ষণ বলটাকে কি বলা হয়? এই আকর্ষণ হচ্ছে তোমার কি, এটা তোমার কি বলতে পারো, চার্জের ক্ষেত্রে তোমার কি কুলম্ব ফোর্স কাজ করে, এখানে এই বলটা কাজ করে, ঠিক আছে। তো এরকম আসলে, এ আসলে ছিটকে যেতে পারে না, ঠিক আছে। এর মানে কক্ষপথ থেকে বের হতে পারে না ইলেকট্রন, কারণ কি তার অলওয়েজ কি আকর্ষণ বিকর্ষণ বলটা কাজ করতেছে, আকর্ষণ বিকর্ষণ বল। তার ফোর্স তো যদি যেমন ধরো তোমরা যদি নিউটনের বলবিদ্যা করে থাকো, আচ্ছা তুমি কি নিউটনের বলবিদ্যা পড়ছো বলো তো? আমি এটা হচ্ছে তোমাদের এই যে হাজারি স্যারের বই, কেমিস্ট্রি হাজারি স্যার। তোমরা যদি নিউটন বলবিদ্যা পড়ে থাকো ফিজিক্সে, তখন দেখবা যে কেন্দ্রমুখী বল নামে একটা কথা আছে, একটা হচ্ছে কেন্দ্রভূমিক বল, ঠিক আছে। এটা মনে করো যে কি, এটা এটা সূর্য, ঠিক আছে। এই চারদিকে হচ্ছে তোমার ঘুরতেছে, মনে করো পৃথিবী ঘুরতেছে এইভাবে, চারদিকে ঘুরতেছে। ঠিক সেরকম কি, এটা আমি কি কি করলাম, পরমাণু ক্ষেত্রে এটা আমার কি নিউক্লিয়াস। নিউক্লিয়াস চারদিকে কক্ষপথটা আছে না, এই কক্ষপথে কি ইলেকট্রন ঘুরতেছে, ইলেকট্রন ঘুরতেছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে ইলেকট্রন কোনো কি ছিটকে যাচ্ছে কি, কক্ষপথ থেকে বের হয়ে যাচ্ছে না, বের হয়ে যাচ্ছে না। ঠিক সেরকম সূর্যের চারদিকে পৃথিবী ঘুরতেছে, পৃথিবী কখনো তার কক্ষপথ থেকে ছিটকে যাচ্ছে না। ছিটকে যাচ্ছে না কারণ কি, এই পৃথিবী অলওয়েজ সূর্যের দিকে বা কেন্দ্রের দিকে একটা বল কাজ করতেছে। এই জিনিসটা কি কি বলছি আমরা, মহাবিশ্বের দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল, সেটা হচ্ছে কি মধ্যম মহাকর্ষ বল। এই মহাকর্ষ বলটাই হচ্ছে আমার কি এখানে কেন্দ্রমুখী বলে কাজ করতেছে। ঠিক সেরকম এখানে আমার ইলেকট্রন যে ঘুরতেছে কক্ষপথে, ইলেকট্রন ছিটকে যাচ্ছে না, তাকে কেন্দ্র ঘুরতেছে, নিউক্লিয়াসে কেন্দ্র করে। তো এই জায়গায় আসলে ওই যে তোমার, তাহলে এদের বলটা আসলে কি, দুটো চার্জের মধ্যে ঘটে যে বল, সেটা কি কুলম্বিক ফোর্স, ঠিক আছে। এই কুলম্বিক ফোর্সটাই আসলে হচ্ছে আমার কি কেন্দ্রমুখী বল, ঠিক আছে। কেন্দ্র দিকে কি করতেছে, হ্যাঁ জিনিস একটাই, খালি নামটা আলাদা আলাদা আর কি। তো ওই যে পরমাণু মডেল গুলো আছে, রাদারফোর্ড, একটা বোর, কোয়ান্টাম মনো বলবিদ্যা পরমাণু মডেল, আরো আছে। আমাদের রাদারফোর্ড আর বোরেরটা হচ্ছে ইম্পর্টেন্ট। রাদারফোর্ডের পরমাণু মডেল পড়ার আগে কি করতে হবে, আগে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। এই যে এখানে এমসিকিউ যেগুলো মার্ক করা আছে, এগুলো পড়বা, সার্জেন্ট থমসন,
ইলেকট্রন আবিষ্কার করেন কার সাহায্যে? ক্যাথোড রশ্মি পরীক্ষার সাহায্যে। খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। রাদারফোর্ডের আলফা কণা। এখন আমি যদি কোনো একটা এক্সপেরিমেন্ট করতে চাই, কোনো একটা পরীক্ষা করতে গেলাম, আমি কি এমনি 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 করতে পারবো? না। কি লাগবে? অবশ্যই আমার কিছু উপাদান লাগবে, তাই না? যন্ত্রপাতি লাগবে, কি কি আমি নিব। তো ঠিক এখানে আলফা কণার বৈশিষ্ট্য আছে একটা। আমি যে আলফা কণা বিশ্লেষণ পরীক্ষা করব, তো আমি আলফা কণা নিব না? তো আলফা কণা বৈশিষ্ট্য আসলে কি? এটা একটা কি যৌগিক কণা বা কি কম্পোজিট কণা? যৌগিক কণা বা কম্পোজিট কণা। কম্পোজিট কণা একটা আছে আলফা কণার ডিউটেরন, পড়বো আমার সামনে। আলফা কণার বেগ আছে 1 × 10⁻⁷ থেকে 2.5 × 10⁻⁷ বলছো। আলফা কণা তেমন কি আছে? আলফা কণার সংকেত কি জানো? আলফা কণার সংকেত পি ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। তো হিলিয়ামের কি হয়? 2 4, মানে কি আণবিক পারমাণবিক ভর হয় 4, আর প্রোটন যে বা তোমার অ্যাটমিক যে নাম্বার কি 2 হয়। ঠিক আছে। তো আমার এই জায়গায় তোমার কি থাকে? তার আলফা কণাতে 2টা প্রোটন থাকবে আর 2টা কি থাকবে? নিউট্রন থাকবে। ঠিক আছে? 2টা প্রোটন থাকবে আর 2টা নিউট্রন থাকবে। 2টা ইলেকট্রন সে কি টু পজিটিভ, মানে 2টা ইলেকট্রন দিয়ে দিছে। এই যে রাদারফোর্ড ব্যবহার খুব ইম্পর্টেন্ট। তার জিঙ্ক সালফেটে পট ব্যবহার করা হয়। পাতলা সোনার পাত, একটা সোনার পাত ব্যবহার করছে। এটা কি ছিল? যেটা তোমার প্রভূত ছিল 0.34 সেন্টিমিটার। ঠিক আছে, এরকম 3 সেন্টিমিটার ব্যথা। এটা আবার না, কোনো কোনো বইতে 4টা শূন্য আছে, 0.1 2 3 4, তারপর 4 আছে, কোনো 3টা আছে। দেখবা অ্যাকুরেট যেটা হয়, লেটেস্ট এডিশনে বই ফলো করবে। আলফা কোন বৈশিষ্ট্য এগুলো পড়বা। চিত্র চলে আসো। এই যে আলফা কণা নিচ্ছে সে, ঠিক আছে, এটা আলফা কণা একটা। এখন এই যে এটা তো কি জিঙ্ক সালফেটের আবরণ, জিঙ্ক সালফেটের আবরণ দিয়ে ঘিরে রাখছে। আর সে কি করলো? আলফা কণা বিচ্ছন্ন, মানে কি সে নিক্ষেপ করতেছে এদিক, আলফা কণা যাচ্ছে আমার এদিক বরাবর, আলফা কণা যাচ্ছে। সে দেখতেছে আমার পরমাণুটা আছে না, এই পরমাণুটা সে জানে না কিন্তু এখানে কি আছে আসলে। সে প্রথমে আলফা কণা নিক্ষেপ করতেছে, সে দেখতেছে যে আমার সাইড দিয়ে যেগুলো যাচ্ছে কিছু কি হয়, প্রায় সবগুলো কি হয় তোমার বিক্ষিপ্ত হচ্ছে, ছুটে যাচ্ছে। ঠিক আছে, এই যে এখানে হচ্ছে। কিন্তু মাঝখানে মাঝখান দিয়ে যখন যায় বিক্ষিপ্ত হয়। ঠিক আছে, আর যেগুলো তোমার সাইড দিয়ে যাচ্ছে এটা একবার সরাসরি চলে যাচ্ছে, এই যে বেড়ে যাচ্ছে। মাঝখানে গিয়ে আবার এটা কি বিক্ষিপ্ত, বিক্ষিপ্ত মানে কি তোমার কি এক সাইডে চলে যাচ্ছে, মানে কি বিকর্ষণ করে। এখন আমার যে আলফা কণা, এই আলফা মানে পজিটিভ চার্জ না? পজিটিভ চার্জ, ধনাত্মক চার্জ, পজিটিভ চার্জ। তখন আমি কি কি জানি পজিটিভ পজিটিভ কি করে বিকর্ষণ করে, আর পজিটিভ নেগেটিভ কে আকর্ষণ করে। তো এই জায়গায় যখন ওই পজিটিভ চার্জটা এখানে গিয়ে কি বিকর্ষিত হয়ে চলে যাচ্ছে এদিকে, তখন বিজ্ঞানী রাদারফোর্ড তিনি বুঝলেন যে না, মাঝখানে একটা কি আছে, পজিটিভ চার্জ আছে, বা একটা সমধর্মী চার্জ আছে। ঠিক আছে। এখন এই সমধর্মী চার্জটা আসলে কি? এই যে যেহেতু আমাকে আলফা বানাতে হবে ধনাত্মক চার্জ, তাহলে কি নিউক্লিয়াসটার যে তোমার চার্জটা সেটা হচ্ছে কি ধনাত্মক চার্জ অবশ্যই। এবং এখানে কি দেখছে যে প্রতি 20,000টা কণার মধ্যে একটা কণা আছে যেটা একবার সরাসরি অপোজিট দিকে ফিরে চলে আসতেছে। ঠিক আছে, এগুলো কিছু দেখবা যে 99% রশ্মি কি সরাসরি ভেদ করে চলে যায় জিঙ্ক সেলের পর্দাটাকে। 20,000-এর মধ্যে একটা কি আছে, 20,000-এর মধ্যে একটা তোমার কি বিপরীত দিকে ফিরে আসতেছে। ঠিক আছে, লেখা আছে। এখন এই পরীক্ষাটা করার পর রাদারফোর্ড আসলে কি সিদ্ধান্ত নিল? এক বললো যে পরমাণুর অধিকাংশ স্থানে কি ফাঁকা, আর ফাঁকা বলেই তো সে যে কি আলফা কণাটা যে ছুটছে সেটা চলে গেছে পর্দাটা ভেদ করে। ঠিক আছে, এই জন্য বলছে পরমাণুর অধিকাংশ জায়গায় ফাঁকা। দ্বিতীয়ত কি সিদ্ধান্ত নিচ্ছে? যেহেতু কি খুব সম্ভব আলফা কণা বিপরীত দিকে ফিরে আসতেছে, ফিরে আসা প্রমাণিত হয় যে অর্থাৎ পরমাণুর কেন্দ্রে প্রায় কি সমগ্র ভর, পরমাণুর কেন্দ্রে যে ভরটা আছে অতি ক্ষুদ্র জায়গা দখল করে আছে। ঠিক আছে, টোটাল যে আমার পরমাণু ভর, তাতে কেন্দ্রের ভরটা কি অনেক ছোট। ঠিক আছে, তাই মনে করো তো সারা পৃথিবীর যে ভর, তার থেকে তুমি একটা মানুষ। ঠিক আছে। তো তার সারা পৃথিবীর তুলনায় তোমার ভরটা কি নগণ্য না? ঠিক সেরকম আমার কি মানে পরমাণুর ভিতরের থেকে মানে অর্থাৎ আমার পরমাণুটা থেকে আমার যে পরমাণুর যে নিউক্লিয়াসটা আছে তার ভরটা কি অনেক নগণ্য। এরপর যেহেতু আলফা কণা কি হয়, এই যে বলছে ধনাত্মক চার্জযুক্ত আলফা কণা আমার কি বিকশিত হচ্ছে না,
তাহলে কি পরমাণু কেন্দ্রটা আমাকে অবশ্যই ধনাত্মক হবে। এই জিনিসটার নাম কি দিছে? নিউক্লিয়াস। তারপরে 4 নম্বর বলছে এই যে আলফা কণা, তোমার বলছে যে আলফা কণার ভর ইলেকট্রনের ভরের থেকে 7,000 গুণ বেশি শক্তিশালী, অবশ্যই 7,000 গুণ বেশি শক্তিশালী। এখন এটা আবার দেখাচ্ছে পরমাণুর আকারটা। এখন দেখো আর পরমাণু পুরোটা, আর নিউক্লিয়াস ছোটটা না, কে বড় হবে? নিউক্লিয়াস বড় না পরমাণুর আকার বড়? অবশ্যই পরমাণুর আকার বড়। এটাই বলছে আমার, পরমাণুর আকারটা এত আর নিউক্লিয়াস আকারটা কত বলছে, প্রায় 1,00,000 গুণ বড় হতে পারে, 10,000 থেকে 1,00,000 গুণ বড়। তো এগুলাই আলফা কোন পরীক্ষা ছিল। কিছু কোশ্চিন আছে বলো। ঠিক আছে, রাদারফোর্ডের পরমাণু মডেল। রাদারফোর্ডের পরমাণু মডেলটা আসলে কি? দেখো রাদারফোর্ডের মডেলটা এখানে দেওয়া আছে, 19 পড়ে আসছে, এগুলো তোমরা বেসিক যে বা মেইন যে কথাগুলো সেগুলো বুঝাই দিবে হবে। এই যেগুলা এগুলো পড়বা 1911 দিছিল, এটা আমি আসে। সে বলছে একটা এটা কি গোলাকার হবে, ঠিক আছে, কেন্দ্রে একটা ভারী বস্তু থাকবে, এটার নাম হচ্ছে কি নিউক্লিয়াস। নিউক্লিয়াস সেটাই বলছে। পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ, পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ অবশ্যই, কেন কি বলছিলাম প্রথমে পড়াইলাম, নিউক্লিয়াস আমার কি পজিটিভ চার্জ, আর বাইরে আছে আমার কি ইলেকট্রন নেগেটিভ চার্জ। তাহলে পজিটিভ আমার কি থাকবে, আমরা জানি যে ইলেকট্রন প্রোটন পারমাণবিক সংখ্যা সব সেম। একটা পরমাণু আমি যদি বলি যে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত, 11, তো সোডিয়ামের ইলেকট্রন আছে কয়টা, 11টা। তো পারমাণবিক সংখ্যা মানে কি প্রোটন সংখ্যাটা, প্রোটন সংখ্যা 11, আর কি ইলেকট্রন সংখ্যা 11, তার মানে কি প্রোটন সংখ্যা আর তোমার মানে ইলেকট্রন সংখ্যা অলওয়েজ সেম, নর্মাল একটা পরমাণু, ঠিক আছে। তো যেহেতু কি, তার মনে করো তাহলে কি আছে, আমার 5টা কি আছে ধনাত্মক চার্জ আছে, আর 5টা আছে ঋণাত্মক চার্জ। তার দুইটা কি আসলে এটা কি নিউট্রাল হয়ে যায় না, যোগ করলে কত হয় বা ই করলে জিরো হয়ে যায় না। জিরো মানে কি মানে নিউট্রাল নিরপেক্ষ। সেজন্য এখানে তোমার কথাটা বলছে পরমাণু আসলে কি টোটালি বিদ্যুৎ নিরপেক্ষ হয়। বুঝা গেছে? মানে যতগুলো ধনাত্মক চার্জ থাকবে আর ততগুলো ঋণাত্মক চার্জ থাকবে, সেই বলছে। অর্থাৎ সমান সংখ্যক এই যে ধনাত্মক চার্জ সমান সংখ্যক ঋণাত্মক চার্জ থাকবে। তারপর বলছে সৌরজগতের চারদিকে ঘূর্ণায়মান গ্রহগুলোর মধ্যে, এখানে অনেক কথা বলছে, কি বলছে, বলছে সৌরজগতে যেমন কি আমার সূর্যকে, এখানে সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো ঘুরতেছে না, এখানে একটা গ্রহ, এখানে একটা গ্রহ যেমন ঘুরতেছে, ঠিক তেমনি আমার পরমাণুতে নিউক্লিয়াসকে কেন্দ্র করে আমার ইলেকট্রন গুলো ঘুরতেছে, ঠিক আছে। সেটাই সেই কথা বলছে। এখন এই যে ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ আছে না এখানে, পরমাণু আমার নিউক্লিয়াস মানে পজিটিভ, আর কক্ষপথ আমার কি ইলেকট্রন আছে সেটা নেগেটিভ। এই যে তোমার কি এখানে একটা কি পজিটিভ আর নেগেটিভ মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে। এই জিনিসটা হচ্ছে কি স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল বা কেন্দ্রমুখী বল। এই যে একটা বলাইলাম কেন্দ্রমুখী বল কি কি। এখন এবার বলছি স্থির বৈদ্যুতিক কি, এখানে চল বৈদ্যুতিক কেন হলো না, তাই না? আর পূর্ব চলতৈত মানে কি আমার ইলেকট্রন চলাচল করে, সেগুলা না বলি আর এখানে প্যাথ লাগিয়ে দেবে তখন আবার। এখানে কি কাজ করবে, স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল কাজ করবে বা কেন্দ্রমুখী বল, যেটা আগে বলছে। ইলেকট্রনিক কেন্দ্র দ্বিমুখী বল পরস্পর সমান হয়, এক কথায় আমার এখানে ইলেকট্রনটা যা আছে এদিকে যাচ্ছে, মানে ঘুরতেছে, এই একটা বল কাজ করতেছে। আবার কি নিউটন কি বলতেছে, নিউটন বলছে এফ ইকুয়াল টু মাইনাস এফ, মানে কি তুমি একটা বল দিচ্ছ তোমার বিরুদ্ধে তুমি যদি বল প্রয়োগ করো এফ বল, তাহলে তোমার তার বিরুদ্ধে থেকে আরেকটা বল পাবো না, মাইনাস এফ বল, প্রতিক্রিয়া বল পাবো আর কি। সেটাই, তাহলে তুমি এখানে কি ক্রিয়া বল থাকে তার বিরুদ্ধে কি তোমার ইলেকট্রন কি করতেছে, আমাদের কেন্দ্রীয় বহির্মুখী কি প্রতিক্রিয়া বল ক্রিয়া করতেছে। অর্থাৎ এই দুইটা বল পরস্পর কি হয়, সমান হয়, অর্থাৎ এফ ইকুয়াল টু মাইনাস এফ। এই এই যে মানে এই জন্য তোমার কি হয়, কখনো দেখবা যে না যে আমার কি যে কক্ষপথ থেকে ইলেকট্রন বের হয়ে গেছে, কখনো বের হয় না। আমার কক্ষপথ থেকে কখনো কি সূর্য বের হয়ে গেছে, বের হয়ে যখন বের হয়ে যাবে তখন খেয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, এটাই আর কি। অর্থাৎ কেন্দ্রমুখী বল আর কেন্দ্রবিমুখী বল কি সমান, এটাই। এগুলা তোমরা নিউটন বলবিদ্যাতে দেখবা, বিস্তারিত পড়বা যখন পড়বা। বলছে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা আসলে কিসের পর্দা ব্যবহার করা হয়, দেখলাম জিঙ্ক সালফাইড, ঠিক আছে। এখন এই যে রাদারফোর্ড যে পরমাণুটা দিল, এটা আসলে সব ঠিক হয়েছে, সীমাবদ্ধতা আছে, ঠিক আছে, মাসে ভুল থাকবে। তো এই সেই ভুলটা আমাদের বিজ্ঞানের রাদারফোর্ড করছিল। প্রথমে বলছে কি, কি ভুলটা প্রথমে বলছে, প্রথমে ওই যে বললাম যে
সে কি করছে, সে পরমাণুর সাথে তোমার সৌরজগতের তুলনা করছে। সে বলছিল আমার পরমাণুতে আছে নিউক্লিয়াস, কি নিউক্লিয়াসে কি আছে, প্রোটন আছে, বাইরে আছে ইলেকট্রন, পজিটিভ নেগেটিভ চার্জ। আর সৌরজগতে কি আছে, সূর্য আছে, তাই না? সূর্য আর হচ্ছে তোমার গ্রহগুলো আছে। এখন তুমি নিজে বলো, এখন আমার পরমাণুতে আছে কি চার্জ রিলেটেড, আর সৌরজগতে কোনো চার্জ আছে? চার্জ হয় না, নাই। এখন এটা আসলে ঠিক, একটা চার্জিত বস্তুর সাথে একটা আমি চার্জ বস্তু তুলনা করতেছি, এটা আসলে ঠিক না, ঠিক আছে? এটা একটা সীমাবদ্ধতা, সে কথা এখানে বলছে আর কি। তারপর 2 নম্বর কি বলছে, ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব। যখন সেকেন্ড পার্ট পড়বা আপেক, তোমার যে মডার্ন ফিজিক্স যখন আমরা পড়বো অষ্টম অধ্যায়, সেখানে তোমার দেখবো আমরা যে ম্যাক্স তত্ত্বগুলো কিছু আছে। তার মধ্যে ম্যাক্সওয়েলকে তড়িৎচুম্বক তত্ত্ব দিয়েছিল সে। এখন তার এই তড়িৎচুম্বক তত্ত্বে থিওরি অনুসারে কি হয়, আসলে আসলে বলছে মানে যখন একটা ইলেকট্রন, সে আসলে কি করে, কর্মকর্তা কি শক্তিটা ক্ষয় হতে হতে কি কেন্দ্রের দিকে চলে আসতে সে করে। ইলেকট্রন আসলে আস্তে আস্তে ক্ষীণ শক্তি। হ্যাঁ, তুমি যদি সারাদিন পরিশ্রম করতে করতে থাকো, সকালে যদি মানে যেটা খাই খাই গেছো, পরিশ্রম করতে গেছো, তুমি কি সবসময় কি সমান এনার্জি থাকবে? এনার্জিটা কমবে না? কমতে কমতে তুমি একবার কি যাবা, একবার মনে করো যে সকালে চলে গেছো ক্লাসে, ক্লাস করে আসতেছো, ক্লাস করে আসা আবার কি দুপুরে প্রাইভেটে গেছো, প্রাইভেট থেকে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যায় এসে কি একবারে ধপাস কমে গেছে। ঠিক আছে, এরকম এরকম আসলে কি হয়, মানুষের এনার্জি তার কি আসলে কমতে থাকে না? ঠিক সেরকম আর ইলেকট্রনটা তুমি ঘুরতে চলে ঘুরতে 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 একসময় কি এনার্জিটা কমতে কমতে একসময় কি নিউক্লিয়াসে পরিণত হবে। ঠিক আছে, সেটা হচ্ছে তো কি ম্যাক্সওয়েলের কথা। আর ম্যাক্সওয়েলের কথা যদি সঠিক হয়, তাহলে আসলে আমার কি হচ্ছে, আমার যদি নিউক্লিয়াসে কেন্দ্র করে ইলেকট্রনটা ঘুরে, তাহলে ঘুরতে ঘুরতে ইলেকট্রনের কি শক্তি শোষণ করে একবার কি হবে, কি হবে তোমার কেন্দ্রের দিকে চলে আসবে না, কেন্দ্রে চলে আসবে না? তা তখন তোমার কি আসলে কি পরমাণু কি আর কি অস্তিত্ব থাকবে? থাকবে না। সেই কথাই আর কি মানে ম্যাক্সওয়েল বলছে। তাহলে তার ম্যাক্সওয়েল তড়িৎচুম্বক তত্ত্ব অনুসারে তার যে তোমার ওই যে রাদারফোর্ডের যে পরমাণু মডেল, সেটা আসলে কি অস্তিত্বই থাকে না। 3 নম্বর বলছে হাইড্রোজেন পরমাণুর বর্ণালী সম্পর্কে। বর্ণালী মানে কি, কালার। ঠিক আছে, এক কথায় আকাশের রংধনু দেখো, এটা তোমার কি বর্ণালী কারণে হয়। বলছে এরকম তুমি কি পাবা, কালার দেখতে পাবো বিভিন্ন পরমাণুর মধ্যে, কিন্তু কি আমাদের রাদারফোর্ড এই সব বর্ণালী সম্পর্কে কিছু বলে নাই। তারপর 4 নম্বর হচ্ছে, বলছে কক্ষপথ আকার আকৃতি কিরকম হবে। কক্ষপথ আকারটা আমার কি গোলাকার, কেমন গোলাকার হবে, উপবৃত্তাকার না কি কিরকম, কিছু বলে নাই সে। ঠিক আছে। 5 নম্বর বলছে আমার একাধিক ইলেকট্রন যদি থাকে তখন কিভাবে করবে। এখন আমার এখানে কি আছে, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা electron। আমার যদি একাধিক ইলেকট্রন থাকে তখন আসলে এখানে কি কিভাবে ঘুরবে, সেটা তো সে বলে নাই। ঠিক আছে, এই জন্য সে তো একটা কি সীমাবদ্ধতা। তাহলে তোমার রাদারফোর্ডের পরমাণু মডেলটা এবং তার সীমাবদ্ধতা মাস্ট এমসিকিউ তে আসে, রিটেনও আসতে পারে। এখানে একটু পানি দেখে দিই, নাফিস, পানি বলা হয়ে গেছে। তারপর দেখো বোর মডেল, বোর পরমাণু মডেল। আচ্ছা বলো, রাদারফোর্ড বুঝলা, বা কোনো সমস্যা থাকলে বলো। এই তুমি আসো না, ঘুমাইছো? দুজন অবশ্য। হুম, আচ্ছা, বলা করবো নিয়মিত, ঠিক আছে? তো আমি যে টপিকটা পড়াচ্ছি, হ্যাঁ, কালকে আবার অন্য একটা পড়াইলাম, আমি যদি নিয়মিত পড়াশোনা না করো না, তখন কি হয়ে যাবে, তখন আবার বোঝা হয়ে যাবে। আর এমনিতে তোমার কি মানে আমার ফার্স্ট ইয়ার শেষের দিকে, তোমার শুরু থেকে শুরু করছো, অনেক গ্যাপ আছে। তুমি করতে পারবা, যদি বেশি বেশি করতে হবে এখন, গ্যাপ দিবা না আর। তাহলে দেখো রাদারফোর্ডের পরমাণুগুলো, এখন বোর পরমাণু দেখি আমরা। এই বোর আসলে কি ছিল জানো, এখানে বোর ছিল আসলে কি রাদারফোর্ডের সহকারী। ঠিক আছে, এখন এ কি করছে, এই রাদারফোর্ড কাজ করছে আর বোরকে দেখে দেখে কি করছে, জাস্ট একটু চেঞ্জ করে দিচ্ছে। এখান থেকে বোরটা বেশি গ্রহণযোগ্য হয়ে গেছে আর, এই আর কি। কোয়ান্টাম তত্ত্ব এগুলো বুঝবে না তোমরা, ঠিক আছে? এগুলো হায়ার স্টাডি পড়া, কোয়ান্টাম তত্ত্ব।
তো আমি একবারে মেইন যে জিনিস এখানে পড়াই। তাহলে বোর পরে মডেলটা আসলে কি? হ্যাঁ, তোমাদের আরেকটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমার এই যে রাদারফোর্ড, সে যতই ভুল ভাল বলুক, ঠিক আছে, সে একটা কথা ঠিক বলছে, সেটা কি? রাদারফোর্ড বলছে যে পরমাণুর যে মডেল, মানে পরমাণুর যে আকার এটা আর কি, এটা হচ্ছে ত্রিমাত্রিক পরমাণুর ধারণাটা। তা কি বলছে? এটা বলছে রাদারফোর্ড। রাদারফোর্ড বলছে, রাদারফোর্ড হবে হবে না। আর আমাদের বোর সাহেব যে বলছে, বোর সাহেব যেটা বলছে কি দ্বিমাত্রিক। দ্বিমাত্রিক, দ্বিমাত্রিক মানে কি? ত্রিমাত্রিক মানে কি মানুষ জানো? মাত্রা বা ডাইমেনশন। আমার যদি কি একটা অক্ষর চলতে শুরু করে, মানে জাস্ট নর্মালি বুঝালাম, একটা রাস্তাঘাটে সাইকেল চলতেছে, সাইকেল কি আকাশ উড়াতে পারবে? পারবে না। এটা কি ওয়ান ডাইমেনশন। আর টু ডি বা দ্বিমাত্রিক কি? রাস্তাগুলো চলতেছে আবার উপরে তোমার মনে করো যে ঘুরাচ্ছে। তোমার দ্বিমাত্রিক যখন আমার কি এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ বরাবর থাকবে, তখন সেটা কি বলবো? ত্রিমাত্রিক বলবো, ঠিক আছে। দেখো থ্রি ডি, টু ডি, এগুলো। তো আসলে পরমাণু আসলে কি? পরমাণু আসলে কিন্তু কি ত্রিমাত্রিক, ঠিক আছে। রাদারফোর্ডেরটা সঠিক, বোরেরটা ভুল। পরমাণু আসলে দ্বিমাত্রিক নয়, পরমাণু আসলে কি ত্রিমাত্রিক, ঠিক আছে। তো বোর বলছে দ্বিমাত্রিক, আর রাদারফোর্ড বলছে ত্রিমাত্রিক। তো আসো বোর যে প্রথমে যে বললো, বললো যে ইলেকট্রনিক স্থির কক্ষপথ ও শক্তি স্তর ধারণা, এই যে খুব যে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু রাদারফোর্ড বলছিল, মানে সে কিন্তু বলে নাই যে তোমার কক্ষপথ সম্পর্কে কোনো ধারণা নাই, আকার আকৃতির কোনো ধারণা নেই, কিন্তু তোমার বোর এসে ধারণা দিয়ে দিল। কি বললো? যে কি স্থির কক্ষপথ থাকবে একটা, শক্তি স্তরের ধারণা দিয়ে দিল। শক্তি স্তরের ধারণা, শক্তি স্তর তাহলে তোমার প্রথম যদি হয়, প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর এভাবে থাকবে আর কি। ঠিক আছে? সেটা হচ্ছে শক্তি স্তর ধারণা দিয়েছে। এই যে প্রথম শক্তি স্তর ইকুয়াল ওয়ান, দ্বিতীয় শক্তি স্তর নর্মালি পড়ে কি ইংরেজিতে কি বলা হয়? শক্তি স্তর বা অরবিট, বাংলায় শক্তি স্তর, ইংরেজিতে অরবিট। এখন বলছে ইলেকট্রনের কৌণিক ভরবেগ, ঠিক আছে। কৌণিক ভরবেগ জিনিসটা আসলে কিভাবে আসলো? কৌণিক ভরবেগ, তাই না? নামটা শুনে কি বোঝাচ্ছে? এটা ফিজিক্সের জিনিস কিন্তু আসলে, ঠিক আছে। বন্ধু, কৌণিক ভর যখন তোমাদের চতুর্থে পড়বো তখন দেখবো। কৌণিক ভরবেগ, ভরবেগ আলাদা একটা ওয়ার্ড, কৌণিক আলাদা একটা ওয়ার্ড, তাই না? ভরবেগ মানে কি? আমার ভর এবং বেগের যে গুণফল, সেটা হচ্ছে আমার কি ভরবেগ। এবং গতি হচ্ছে মূলত, ধরো আমি দুইটা না বলবো, একটা হচ্ছে কি কৌণিক গতি, একটা হচ্ছে রৈখিক গতি বা লিনিয়ার মোশন, একটা হচ্ছে তোমার কি সার্কুলার মোশন, ঠিক আছে। রাস্তাঘাটে সাইকেল চলে বা এতদিন তোমরা নাইনটিনে যা পড়ে আসছো সবকিছু রৈখিক গতি ছিল। আর এখন যে মানে কৌণিক গতির সাথে ফ্যান ঘুরতেছে, মানে ঘূর্ণন গতির সাথে, যেরকম ঘোরাঘুরির সাথে যেগুলো রিলেটেড, সবগুলো তোমার কি কৌণিক গতি বা কি ঘূর্ণন গতি, যদি একটু ডিফারেন্স আছে কৌণিক আর ঘূর্ণনের মধ্যে। তো কৌণিক গতি, তো আমার কক্ষপথের মধ্যে আমার ইলেকট্রন ঘুরতেছে, কক্ষপথের মধ্যে ইলেকট্রন ঘুরতেছে, এটা কি কৌণিক গতি না? কৌণিক গতি। কৌণিক গতির সাথে যেগুলো তোমার রিলেটেড থাকবে, আমার যদি ভরবেগ নিয়ে বলি তাহলে কি বলছো আমাকে? একটা সাইকেলের যদি বলি যে ভরবেগ, তাহলে সেটা আমার কি সাইকেলের ভর এবং বেগের গুণফল। তা সেটা হচ্ছে কি নর্মাল ভরবেগ আর কি রৈখিক ভরবেগ সেম জিনিস। আর যেহেতু তার কি কৌণিক গতি, এখন আমি একটা ইলেকট্রনের জন্য তার কি থাকবে? অবশ্যই কি কৌণিক বেগ থাকবে, ঠিক আছে। কৌণিক ভর থাকবে একটা, এই জিনিসটাকে বলা হয় কৌণিক ভরবেগ। কৌণিক গতির সাথে যেগুলো রিলেটেড সেটা আমি কি কৌণিক, মানে প্রত্যেকটা নামের শেষে কৌণিক থাকবে। যেমন কি রৈখিক, তোমার রৈখিক ত্বরণ এ, কৌণিক ত্বরণ আলফা, রৈখিক বেগ ভি, কৌণিক ত্বরণ কৌণিক বেগ হচ্ছে ওমেগা, রৈখিক সরণ যদি হয় এস, কৌণিক সরণ কি থিটা, ঠিক আছে। এগুলো আর কি রৈখিক আর কৌণিক আলাদা আলাদা, মানে জাস্ট মানে যেটা তোমার ছিল তার সামনে কি কৌণিক কথাটা অ্যাড হবে আর কি। তো সেখান থেকে তোমাকে বলছে ইলেকট্রনিক কৌণিক ভরবেগের ধারণা আসছে আর কি। যে আমার ইলেকট্রনের, ইলেকট্রন ঘুরতেছে, অবশ্যই তার কি কৌণিক বেগ তো এখানে থাকবেই। অবশ্যই কৌণিক বেগ, তাহলে তার কি অবশ্যই একটা মাস আছে, ভর আছে ইলেকট্রনের, তার থেকে কৌণিক ভরবেগ থাকবে। এখন সেই যে কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ ফিজিক্সে পড়বো এল, এল ইকুয়াল বলা হয় আই ওমেগা। এই এল ইকুয়াল আই ওমেগা যেটা এমভিআর ও সেটা, ঠিক আছে, সেম জিনিস। তো এমভিআর ইকুয়াল এনএইচ বাই 2 পাই। এনটা হচ্ছে কি কক্ষপথের সংখ্যা, আমার কোন কক্ষপথে আমি হিসাব করতেছি, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। আর এইচ হচ্ছে আমার কি প্লাঙ্ক কনস্ট্যান্ট, প্লাঙ্কের ধ্রুবক এইচ। এই হচ্ছে আমার প্লাঙ্ক কনস্ট্যান্ট, মান কত? 6.626, 10^34। একক কত? জুল সেকেন্ড। এই কনস্ট্যান্ট মান যেগুলো একবারে ঠাটা মুখস্থ রাখতে হবে, ঠিক আছে, ভুল যাতে না হয়। তাহলে কৌণিক ভরবেগ একক কি হবে? আমার কি এইচ এর বা কি প্লাঙ্ক কনস্ট্যান্ট যে এককটা সেটাই হবে।
এম্পিরিক্যাল এনার্জেটিক বা এগুলো পড়ে আসছো তোমরা। তো সেটাই বলছে আমার কি একটা কৌণিক ভরবেগ থাকবে আমার। আর তুমি দৌড়াচ্ছ, তুমি মানুষটা আছো, তুমি এখন যদি হাঁটো তোমার একটা ভরবেগ আছে না, ভর আর বেগের উল্টোটা থেকে ভরবেগ। তারপর বলছে শক্তির শোষণ বা বিকিরণ বর্ণালীর সৃষ্টি। এখন কি হয়েছে, এখানে আবার নিউক্লিয়াস প্রথম শক্তি স্তর এটা, তারপর দ্বিতীয় শক্তি স্তর এটা, তৃতীয় শক্তি স্তর এটা। এখন আমার একটা ইলেকট্রন কি হয়েছে, তৃতীয় শক্তি স্তরে আছে, সে এখন মন চাইলো সে দ্বিতীয় স্তরে চলে গেল, বা শক্তি আমি কি করবো, শক্তি যদি দিই বা কোনো একটা কারণে সে তৃতীয় স্তরে চলে আসলো, তাহলে এখানে তার কি হলো, শক্তির বিকিরণ ঘটলো। ঠিক আছে, শক্তির বিকিরণ ঘটলো যখন কি শক্তিটা কি হয়ে যাবে, উচ্চ কক্ষপথ থেকে যখন কি নিম্ন কক্ষপথে আসবে, যে উচ্চ কক্ষপথ থেকে যখন শক্তি নিম্ন কক্ষপথে আসতেছে তখন শক্তি কি হচ্ছে, বিকিরিত হচ্ছে। আর যখন আমাকে শক্তির নিম্ন কক্ষপথ থেকে মানে এখানে ছিল দুইয়ে ছিল তিনে গেলাম, তখন কি আমার শক্তি শোষিত হচ্ছে। ঠিক আছে, যখন নিম্ন কক্ষপথ থেকে ইলেকট্রনটা উচ্চ কক্ষপথে যাবে তখন আমার শক্তির কি শোষিত হবে। এবং এই শোষিত শক্তির মান কত হয় আমার, আমার আমার দুই থেকে তিনে গেছে, তাহলে কি আমার কি, আমার উম 3 নম্বর কক্ষপথের যে শক্তি ইলেকট্রনটা E3, আমি দিলাম E3। আর আমার 2 নম্বর থেকে গেছে না, তাহলে কি E3 - E2। ঠিক আছে, এটা আমার শক্তির পার্থক্যটা কি ডেল ই বলা হয়। এটা বলছে আমার শক্তির শোষণ বা বিকিরণ। আমার যদি নিম্ন থেকে উচ্চ যায় তাহলে শক্তির শোষণ ঘটবে, আর যদি উচ্চ থেকে নিম্নে আসে শক্তি আমার কি বিকিরণ ঘটবে। ঠিক আছে, সেটাই বলছে। এবং এই যে আমার শক্তির যে শোষণ বা বিকিরণ ঘটতেছে, আবার ডেল ই পাচ্ছি আমি, ডেল ই আসলে আমার কি আসতেছে, ই ইকুয়াল এইচ নিউ, এটাকে নিউ বলা হয় বা কম্পাঙ্ক। আমি আবার এইখানে দেখে লিখতে পারি এই নিউ কি এইচ সি বাই ল্যামডা। ঠিক আছে, এই ইকুয়েশন আসতেছে আমার। এখন ল্যামডা মানে কি, আমার তরঙ্গ দৈর্ঘ্য, তাই না, হচ্ছে আমার ওয়েভ লেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য। দেখো যেখানে আমার তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে এখানে আমার কি আছে, আলো আছে, অবশ্যই আলো। আলো মানে কি, বর্ণালী। ঠিক আছে, বিভিন্ন কালারে পাচ্ছি আমি, বর্ণ সৃষ্টি হচ্ছে আমার। এখান থেকে বলছে আমার কি, আমার শক্তির বর্ণালী সৃষ্টি হতে পারে। এই যে আমার কি একটা ইলেকট্রন নিচ থেকে উপরে গেল বা উপর থেকে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি আসতেছে, তার কি তার যে শক্তির যে তারতম্য ঘটতেছে, এই শক্তির তারতম্য কারণে আমার আসলে বর্ণালী সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, এখান থেকে ইকুয়েশন থেকে আসতেছে আর কি। আলটিমেটলি কি হচ্ছে, আমার একটা ইলেকট্রন 3 নম্বর কক্ষপথ থেকে 2 নম্বর কক্ষপথে আসতেছে, তাদের মধ্যে শক্তির যে পার্থক্য সেটা হচ্ছে ডেল ই। এই E3 বা এই নিমান যেখানে যদি 4 নম্বর কক্ষপথ থেকে আসতো তাহলে কি E4 - E2 হইতো। ঠিক আছে, এরকম। এখন ডেল ই সমান আবার কি এইচ নিউ, হচ্ছে কম্পাঙ্ক, সমান আসতেছে আবার কি এইচ সি বাই ল্যামডা। ঠিক আছে, ল্যামডা মানে আমার কি বললাম, তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, আমার কি ওয়েভ লেন্থ, ওয়েভ লেন্থ, তরঙ্গ দৈর্ঘ্য আমার এটা। তরঙ্গ দৈর্ঘ্য যেখানে তো অবশ্যই কি বর্ণালী সৃষ্টি হচ্ছে, মানে বর্ণ পাচ্ছি আমি। বুঝেছি, বর্ণালী মানে কি, লাল নীল সবুজ, মানে বেনিয়া সহ কলা, এটাই আর কি। তাহলে কি এই ধারণার কে দিল, আমার বোর্ড দিল না। এই যে বোর্ডের তো আমার কি দিল, শক্তি শোষণ বিকিরণ বর্ণালী সৃষ্টির ধারণা দিল। এগুলা ননি জেনে নেওয়া দরকার নাই। হ্যাঁ, বোর্ড যে বললো, বোর্ডের কি সীমাবদ্ধতা আছে না, সবারই সীমাবদ্ধতা আছে। দেখো এখন বোর্ড কি বলছে আবার, বোর্ড বলছে আমি যে এই যে বর্ণালীটা পাবো ইকুয়াল টু এইচ নিও হাবি যাবি যে সেইগুলা অনেক কিছু, তাই না, ল্যামডা বর্ণালী পাবো, এই যে বর্ণালী পাবো এই জাস্ট কি একক প্রোটন সংখ্যা যুক্ত। একক প্রোটন সংখ্যা মানে কি, আমার যদি যেই পরমাণু একটা মাত্র প্রোটন আছে, তার আমি কি পাবো, তোমার ওই যে বর্ণালী সৃষ্টি হবে। যার 2টা প্রোটন থাকবে তার হবে না। এখন এই যে হিলিয়াম আয়ন মানে কি, সরি প্রোটন না, এক ইলেকট্রন বিশিষ্ট হবে, এখানে এক ইলেকট্রন বিশিষ্ট। হিলিয়ামের 2টা না, তার থেকে যে একটা ইলেকট্রন বাদ দিই তার কি থাকে, হিলিয়াম পজিটিভ, মানে কি আমি একটা দিয়ে দিচ্ছি, তার তার একটা ইলেকট্রন আছে না, তাহলে হিলিয়ামের কি, হিলিয়াম পজিটিভ তোমার কি বর্ণালী দিবে। লিথিয়ামের 3টা, 2টা দিয়ে দিচ্ছি, তাহলে একটা আছে তার দিবে। বেরিলিয়ামের 4টা, আমি যদি তাকে 3টা দিয়ে দিই তাহলে একটা আছে তার, সে দিবে। আমি যদি বলি বেরিলিয়াম 2 পজিটিভ, সে কি দিবে না। বেরিলিয়ামের 4টা, আমি 2টা ইলেকট্রন দান করছি, তাহলে আমার কি 2টা ইলেকট্রন আছে, 2টা ইলেকট্রন থাকলে তো সে কি বর্ণালী দিবে না। তাহলে আমার বর্ণালী দেওয়ার শর্ত হচ্ছে কি, আমার কি একটা ইলেকট্রন থাকতে হবে। তো আমার যদি, অর্থাৎ আমার এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুটা আমার কি বর্ণালী দিবে আর কি। এই যে একক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়ন গুলো আমার কি দিবে, বর্ণালী দিবে। এগুলো এমসিকিউতে আসবে, নিচের কোনটারই তোমার এই যে বর্ণালী সৃষ্টি করতে পারে, নিচে কোনটি পারে না, দেখবা। তারপর 2 নম্বর বলছে, এই যে সে যে বললো আমার যদি কি এখানে দ্বিতীয় কক্ষ না তৃতীয় কক্ষ, এখান থেকে আমার যে একটা ইলেকট্রন এখানে যায়, বা এখান থেকে যেমন একটা ইলেকট্রন এখানে আসে, তো তার কথা মতো আমি কি জাস্ট কি একটা মাত্র রেখা পাবার কথা, এখানে আমি কি একটা মাত্র রেখা পাবো।
ঠিক আছে, এই যে এদের মাঝখানে আমি জাস্ট একটা মতো রেখা পাবো। কিন্তু আসলে দেখা গেছে এই রেখাটা আসলে একটা রেখা না, এখানে অনেকগুলো রেখার সমষ্টি, ঠিক আছে, অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রেখার সমষ্টি। এই জিনিসটা সে বলছে, এখন এটা কেন হইলো, এই জিনিসটার ব্যাখ্যা আসলে কি বোর্ড দিতে পারে নাই। সূক্ষ্ম রেখার উৎপত্তি আসলে কি বোর্ড দিতে পারে না। তাই এই যে বলছে, সে বলছে এটা আসলে কি দ্বিমাত্রিক সমতলে, আসলে এটা দ্বিমাত্রিক না, এটা আসলে কি ত্রিমাত্রিক আসলে। এই যে অনিশ্চয়তার নীতি, হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি আসে। অনিশ্চয়তার নীতি আসলে কি বলছে, তুমি যদি একই সাথে কোনো একটা বস্তু অবস্থা নির্ণয় করতে চাও, তাহলে তুমি তার ভরবেগ নির্ণয় করতে পারবে না। এখন তুমি দৌড়াচ্ছ, তুমি দৌড়াতে দৌড়াতে তোমার ভরবেগ মাপতে পারলেও তুমি তোমার কি অবস্থা নির্ণয় করতে পারবে না। অথবা তুমি যদি তোমার অবস্থাটা নির্ণয় করতে চাও, তোমার কি ভরবেগটা নির্ণয় করতে পারবে না। মানে দুইটা একটা পারবা না, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে অনিশ্চয়তা নীতি। এই অনুসারে তোমার কি এটা আর কি, এই যে তোমার ভোরের যে মডেলটা সেটা আর কি খাটে না আর কি। তারপর যে এম ভি আর ইকুয়াল এন এস বাই টু পাই, এটা মানে কেন হইলো আসলে ভরবেগের, ভরবেগটা আসলে আমার কৌণিক ভরবেগটা এম ভি এন এস বাই টু পাই, এটা কারণ ব্যাখ্যা করতে পারেনি সে। তারপরে আরো বলছে এই যে জীবায়ন প্রভাব এবং চুম্বক প্রভাব খুবই ইম্পর্টেন্ট, স্টার প্রভাব। দেখো বিজ্ঞানী জিম্যান সে কি করছে আসলে, ওই যে বর্ণালী পাইলাম আমরা, বর্ণালী এখানে কি, এখানে সূক্ষ্ম সূক্ষ্ম অনেকগুলো রেখা ছিল না। এখন তুমি যদি কি করো, এই যে সূক্ষ্ম সূক্ষ্ম রেখাটা, এই রেখাটা তুমি কি চুম্বক ক্ষেত্রতার কাছে নিয়ে যাও, চুম্বকের কাছে নিয়ে যাও, একটা চুম্বক ক্ষেত্রতা কি আকর্ষণ করো, তো তুমি দেখবা এগুলা কি তোমার কি রেখাটা আসলে সূক্ষ্ম রেখা বিভক্ত হয়ে যাচ্ছে। এই জিনিসটা কি আসলে কি বলা হয়, জিম্যান প্রভাব। আর তুমি যদি এখানে চুম্বক না নিয়ে গিয়ে এখানে তুমি যদি তড়িৎ ক্ষেত্র নিয়ে যাও, ঠিক আছে, তড়িৎ ক্ষেত্র নিয়ে যাও, ইলেকট্রিসিটি তুমি যদি নিয়ে যাও, তাহলে এটা দেখবা তুমি আসলে কি অনেকগুলা ক্ষুদ্র ক্ষুদ্র রেখার সমষ্টি। এই জিনিসটাকে কি বলা হবে, স্টাক প্রভাব। এটা বিজ্ঞান স্টাক দেখাইছে, এই জন্য কি স্টাক প্রভাব বলা হয়, ঠিক আছে। এই জিমেনে আছে না, এই জন্য ম্যাগনেট, ম্যাগনেট মানে কি চুম্বক, মনে রাখবে এটা আসে জিমেন প্রভাব তো মানে কি চুম্বক দ্বারা, আর স্টাক প্রভাব হয় তড়িৎ ক্ষেত্র দ্বারা, ঠিক আছে। এগুলাই সাফল্য গ্রহণযোগ্যতা, এটা স্থায়িত্ব অনেক বেশি, বর্ণালী ব্যাখ্যা দিছে সে। আবর্তনশীল ইলেকট্রনের পরিমাণ নির্ণয় সম্ভব হয়েছে, এগুলো দেখবা ঠিকই, ঠিক আছে। রিলেশন গুলো দেখবা। রিডবার্গ ধ্রুবক সে ধারণা দিছে, রিডবার্গ ধ্রুবের মান কত, 1.096788 টু 10⁸ মিটার ইনভার্স। আর এটা তোমার কি দিচ্ছে, সেন্টিমিটার ইনভার্সে দিচ্ছে, মিটার ইনভার্সে তো বলে। আর হচ্ছে রিডবার্গ ধ্রুবক। তো তাহলে তোমরা রাদারফোর্ড মডেল, বোর মডেল সবকিছু পড়বা, ঠিক আছে, যা আছে তাদের এই যে তুলনাটা পড়বা, ঠিক আছে। নেক্সট দিন আমরা অন্য কিছু পড়বো, তোমরা পড়া করবা, সমস্যা হলে বলবো যে ভাই এটা আমার সমস্যা, এটাও দেখাই দিতেছি আমার কি কক্ষপথ দূরত্ব। আর নেক্সট দিন আমরা নেক্সট টপিক নিয়ে আলোচনা করবো। এখন আমার সময় আছে 1.5 মিনিট, বলো তোমাদের কোনো সমস্যা আছে কি। সমস্যা আছে, ঠিক আছে, আর দিনে বেশি দিনে। ভাইয়া আমাদের বই জি বলো। বলতেছি আমাদের বইয়ের কিয়াগুলো তো আলাদা করতেছে। না এটা তো তোমার এই যে হাজারি স্যারের বই তো। আচ্ছা আমি তো পিডিএফটা দিয়ে দিব, ঠিক আছে, ও পিডিএফটা দিয়ে দিব। আচ্ছা ভাইয়া, আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা ভাইয়া দাও।